তো আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এটা কোনো চ্যাপ্টার বলা যায় না। কেন বলা যায় না তারও কিছু কারণ আছে। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালিগেশন বা মিথ্যা। এবার এখানে তোমাদের কোশ্চেন আসবে যে স্যার আপনি প্রথমেই বললেন যে এটা কোনো চ্যাপ্টার নয়, তাহলে এটা কেন আপনি এইভাবে করাচ্ছেন? বিষয়টা হচ্ছে, দেখো, অ্যালিগেশন নট এ চ্যাপ্টার, অ্যালিগেশন ইজ এ একটা মেথড, অ্যালিগেশন একটা প্রসেস, একটা পদ্ধতি। যদি এটা কোনো চ্যাপ্টার হতো তাহলে আমরা বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে একে পেতাম না। এটা একটা মেথড যাকে আমরা বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে পেয়ে থাকি। যেমন আমরা সিম্পল ইন্টারেস্টের যখন অঙ্ক করেছি সেখানে দেখবে অ্যালিগেশন প্রসেস ব্যবহার করেছি। আমরা যখন রেশিও প্রপোর্শন চ্যাপ্টার করব সেখানে দেখবে অ্যালিগেশন মেথড আমরা ব্যবহার করছি। আমরা যখন প্রফিট অ্যান্ড লস করব সেখানেও অ্যালিগেশন মেথডটাকে ব্যবহার করছি। আমরা যখন টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার করব সেখানে আমরা এই অ্যালিগেশন রুলসটাকে ব্যবহার করব। তাহলে অ্যালিগেশন যদি একটা চ্যাপ্টার হতো তাহলে তাকে আমরা বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে কেন তার ইউজ করব? তার মানে কি বলছে, অ্যালিগেশন হচ্ছে একটা মেথড বা অ্যালিগেশন ইজ এ রুল। তাহলে বোঝাতে পারলাম আমি যে কথাটা বলতে চাইলাম, তোমরা কি বুঝতে পেরেছো যে অ্যালিগেশন একটা চ্যাপ্টার না অ্যালিগেশন একটা মেথড? হ্যাঁ স্যার, হ্যাঁ বলতে স্যার, পারছি। বুঝতে পেরেছি। তাহলে অ্যালিগেশন একটা মেথড। এবার কোশ্চেন আসবে যে স্যার তাহলে আমরা কেন অ্যালিগেশনটাকে ইন্ডিভিজুয়ালি করছি, যেহেতু অ্যালিগেশনটা আমরা বেশ অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে যখন করছি। অ্যালিগেশনটা আমরা ইন্ডিভিজুয়ালি এই কারণেই করছি যে আসলে অ্যালিগেশন বিষয়টা কি, কাদের কাদের মধ্যে অ্যালিগেশন করা হয়, কেন আমরা করব, এই বিষয়গুলো এবং কোন কোন কোশ্চেনের ক্ষেত্রে আমরা অ্যালিগেশন রুলসটাকে অ্যাপ্লাই করতে পারি, এই সমস্তটা একটা জায়গায় আমরা রেখেছি। এর কারণে অ্যালিগেশনটাকেও আমরা আলাদা করে করাচ্ছি। যে হ্যাঁ, একটা কোশ্চেন চ্যাপ্টার করতে গিয়ে তার মধ্যে কিছু কোশ্চেন হয়তো বাই অ্যালিগেশন রুলস অ্যাপ্লাই করা হতে পারে, কিন্তু টোটালি আমরা কি করলাম, অ্যালিগেশন যে টপিকটা রয়েছে এর উপরে ইন্ডিভিজুয়ালি ক্লাসটা তাই আমরা প্রোভাইড করছি। তো যাই হোক, অ্যালিগেশন বলতে আমরা প্রত্যেকে জানি বা মিক্সার বলতে বোঝায় যায় যে কোনো কিছুর মিশ্রণ, মিশ্রণ, তাই তো? সেই মিশ্রণটা কিসের 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 হতে পারে? একটা মিশ্রণ কিসের কিসের মিশ্রণ হতে পারে? সেটা লিকুইড হতে পারে, সেটা সলিড হতে পারে। এছাড়া কি আর কিছু হতে পারে লিকুইড আর সলিড ছাড়া মিশ্রণ? সাধারণত এই দুটোরই কিন্তু মিশ্রণটা হবে। এবার এখানে কিন্তু কিছু বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। এই যে মিশ্রণটা আমরা কিভাবে করব? আমার ইচ্ছে মতো কি আমি করতে পারি যে হ্যাঁ আমার এতটা চালের সাথে এতটা ডাল মিশিয়ে দিলাম বা এতটা জলের সাথে এতটা দুধ মিশিয়ে দিলাম? আমরা কি আমাদের ইচ্ছে মতো এই মিশ্রণটা করতে পারি, মেশাতে পারি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, পারি না। পারি না। এবার এখানে একটা ছোট একটা গল্প বলি, তাহলে বিষয়টা আরো ভালো লাগবে। গল্পটা হচ্ছে এরকম, ধরো যে এ বলে কোনো একজন ব্যক্তি রয়েছে, তার একজন বন্ধু আছে বি। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি এ আর বি দুজন বন্ধু, ঠিক আছে? বা এই বির জায়গায় তুমি যে কোনো নাম ভাবতে পারো। তো যাই হোক, দুজন ভালো বন্ধু। এবার একজন বন্ধু, ধরো রাম বা শ্যাম, যাই হোক, তো একজন বন্ধু তার একটা মুদিখানা দোকান রয়েছে, ঠিক আছে? তো সেরকম একটা সেল হচ্ছে না। সে কি করলো, তার অন্য যে বন্ধু, ধরো শ্যাম, তো শ্যামের সাথে এরকম বিকেলবেলা গল্প করছে যে সবই ঠিক আছে কিন্তু দোকানে ভালো বেচাকিনি হচ্ছে না। তখন তার বন্ধু তাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা দোকানে তুমি কি বিক্রি করো? তার বন্ধু যথারীতি উত্তর দিল যে আমি শুধু চাল বিক্রি করি, ঠিক আছে? তো বিক্রি হচ্ছে না, তার কারণ, আচ্ছা তোমাদের মধ্যে থেকে কেউ বলতে পারবে যে কেন তার চালটা বিক্রি হচ্ছে না? কেন, কোনো আইডিয়া? তার চাল বিক্রি না হওয়ার কারণ, একটা দোকান দিয়েছে। হ্যাঁ, হয় হয় প্রাইস বেশি আছে, হুম, ওই জন্য। আচ্ছা প্রাইস বেশি। নয় কোয়ালিটি খারাপ হতে পারে। কোয়ালিটি খারাপ। আচ্ছা, ঠিকই বলেছো। এবার তার বন্ধু উত্তর দিয়েছে যে আমার দোকানে দুটো কোয়ালিটির চাল আছে, একটা বেশি দামি চাল আর একটা হচ্ছে কম দামি চাল। তাহলে এখানে কিন্তু কোনো খারাপ চাল নেই, ভালো কোয়ালিটির জিনিস রয়েছে, খারাপ কোয়ালিটির জিনিস রয়েছে, কিন্তু সমস্যাটা কোথায়, যে তার দোকানে যেমন দুটো ভ্যারাইটি রয়েছে, আমি ধরে নিলাম একটা হচ্ছে ধরো বেশি দামের চাল আর একটা হচ্ছে কম দামের চাল। এবার যেটা বেশি দামের চাল সেটার দাম ধরে নাও তুমি 100 টাকা, 100 টাকা প্রতি কেজি। আরেকটা যেটা কম টাকা দামের চাল আছে সেটার দাম ধরো 50 টাকা প্রতি কেজি, 50 টাকা পার কেজি। তাহলে দুটো ভ্যারাইটির চাল আছে কিন্তু বিক্রি হচ্ছে না, কেন? যখনই কোনো কাস্টমার আসছে
যে যখনই দেখলো যে ভালো যে ভ্যারাইটিটার দাম 100 টাকা, তো তার কাছে সেটা অনেক বেশি মনে হচ্ছে 100 টাকাটা। তো এই কারণে সে কিন্তু 100 টাকার চালটা নিতে পারছে না, দাম অনেক বেশি। আবার আরেকটা কোয়ালিটি, সেটা দেখলো যে 50 টাকা দাম, কিন্তু কোয়ালিটি দামটা যেমন কম, কোয়ালিটিটাও খুব খারাপ, তো এটাও তার পছন্দ হচ্ছে না। আলটিমেটলি সেই কাস্টমার কিন্তু ফেরত চলে যাচ্ছে, কারণ দুটো ভ্যারাইটি রয়েছে, একটা কম দাম একটা বেশি দাম, তাহলে তার আর বিক্রি হচ্ছে না। এবার তখন তার বন্ধু তাকে একটা বুদ্ধি দিল যে তুমি একটা কাজ করতে পারো, কি, যে না ওই দুটো চালকে তুমি মিশিয়ে দাও, দুটো চালকে মিশিয়ে তুমি তারপরে বিক্রি করো। তো এবার বিষয় হচ্ছে, মেশাতে তো বন্ধু বলে দিল, কিভাবে মেশাবো। এখন ঘটনা হচ্ছে, আমি যদি এখানে 2 কেজি 100 টাকা দামের চাল, তার সাথে 1 কেজি 50 টাকা দামের চাল মেশাই, বা 3 কেজির সাথে 1 কেজি মেশাই, আমার ইচ্ছে মতো তো করলে হবে না। কারণ আমি যখন একটা দোকান দেব, আমার কিন্তু একটা টার্গেট রয়েছে যে আমি এখান থেকে প্রফিট করব। তাহলে প্রফিট যখন করব, আমাকে হিসেব করতে হবে যে আমার খরচটা কত হলো, আমাকে কত টাকায় বিক্রি করতে হবে, তারপর কিন্তু আমার প্রফিট হবে। তাহলে এখানে একটা অনুপাত আসবে, একটা রেশিও আসবে, যে আমরা কি অনুপাতে মেশাবো, যার ফলে আমার এখানে লাভ হবে। লস কিন্তু এখানে হবে না, এখানে অলওয়েজ আমরা লাভই দেখতে পাবো যে মিশ্রণগুলো হবে। আর যদি দেখা যায় যে ওভারঅল বলে দেয় লস, তাহলে আমরা সেখানে লস দেখবো। তো যাই হোক, এবার বন্ধু যখন আইডিয়া দিল যে তুমি একটা কাজ করো, যে 100 টাকার 50 টাকা দুটো ভ্যারাইটি ওইভাবে না বিক্রি করে তুমি দুটো ভ্যারাইটিকে মিক্স করে দাও, এবং মিক্স করে তুমি সেই মিশ্রিত দামটা 75 টাকা রাখো, 75 টাকা পার কেজি। আচ্ছা, তাহলে এই যে এতটা যেটা বললাম, এটুকু কি তোমরা বুঝতে পেরেছো যে বললাম? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। এবার কথা হচ্ছে যে এটা তো দাম বলে দিয়েছে যে হ্যাঁ তুমি এটা এই দামে বিক্রি করবে, কিন্তু আমার কথা হচ্ছে তাহলে কি অনুপাতে, যে দামটা বললে তো হবে না, আমাকে অনুপাতটা দরকার, যে আমি কি অনুপাতে মেশাবো। তো এখানে আমরা সেই অ্যালিগেশন রুলসটাই ব্যবহার করব। কিভাবে দেখো, একটু মিউট করবে। তাহলে একটা ভ্যারাইটি 100 টাকা, আরেকটা ভ্যারাইটি হচ্ছে 50 টাকা, একটু মিউট করবে। হ্যাঁ আছি। আচ্ছা, তাহলে এবার তুমি নর্মালি একটা জিনিস হিসেব করো, যে আমি 1 কেজি 100 টাকা দামের চাল, তার সাথে 1 কেজি 50 টাকা দামের চাল যখন মেশালাম, তাহলে আমার টোটাল চালের পরিমাণ হলো কত, 2 কেজি। আচ্ছা, টোটাল দাম কত হলো বলো তো, 150 টাকা, রাইট? এবার আমি যখন 75 টাকা করে বিক্রি করব, তাহলে আমার কোয়ান্টিটি তো 2 কেজি, আমি এবার 75 টাকা করে বিক্রি করছি, তাহলে 75 দুগুনি কত হলো, 150 টাকা। তাহলে দেখো, আগে আমি ইন্ডিভিজুয়ালি চাল বিক্রি করে 2 কেজি কিন্তু দু রকমের 150 টাকাই পেতাম, কিন্তু সেই দুটো চালকে আমি যখন একত্রে মিশিয়ে দিলাম, 2 কেজিই হলো, কিন্তু আমি সেই 150 টাকাই বিক্রি করলাম। অথচ দেখা গেল, এই যে যখন 75 টাকা করে আমি বিক্রি করছি দুটো দুটো ভ্যারাইটি একত্রে আমি মিশিয়ে, তখন কিন্তু চালটা মোটামুটি, যে না ভালো খারাপ যখন একত্রে করে দিলাম, এখানে না ভালো না খারাপ নেই, অর্থাৎ মোটামুটি কিন্তু রয়েছে, অর্থাৎ এবং দামটাও কিন্তু ঠিকঠাক আছে। তাহলে এই ভ্যারাইটিটা কিন্তু প্রত্যেকে নিতে পারে। তাহলে এবার বিষয় হচ্ছে, ঠিক আছে এটা নিয়ে আমরা প্রাইস বললাম, কিন্তু বাট কোয়ান্টিটি, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, কোয়ান্টিটিটা তো আমি মুখেই বলে দিলাম যে হ্যাঁ এখানে ভালো 1 কেজি, তার সাথে খারাপ 1 কেজি মেশাও, এটা আগে বলে দেওয়া হয়েছে যেহেতু আমরা দামটা জানি। কিন্তু এরপরে তুমি যখন পাবে, যে তোমাকে এটাই জানতে চাইবে যে আমরা কি অনুপাতে পাবো, এখানে তো আমরা বলে দিয়েছি, কোশ্চেনে তো এরকম বলা থাকবে না, তাহলে এবার আমরা কি করে বের করবো। এবার এখানেই হচ্ছে এই যে অ্যালিগেশন রুলসে হচ্ছে এটা, আমরা কি করব, দেখো এখানে একটা ভ্যারাইটি, আর অ্যালিগেশনটা কাদের মধ্যে হবে মনে রাখবে, যে তুমি যেই দামটায় বিক্রি করতে চাও এটাকে বলা হয় মিন ভ্যালু বা গড় দাম। আমি গড়ে 75 টাকা করে বিক্রি করব। মনে রাখবে, দুটো দামের মধ্যে একটা দাম কিন্তু বেশি থাকবে, কার থেকে, আমি যেই দামে বিক্রি করব তার থেকে একটা দাম বেশি থাকবে, আর একটা দাম আমি যেই দামে বিক্রি করব তার থেকে কম থাকবে। বোঝাতে পারলাম যে অ্যালিগেশন কাদের মধ্যে করব? স্যার আরেকবার বলুন। বললাম একবার বলুন এটা। দুটো দুটো ভ্যারাইটি, এই একটা ভ্যারাইটি, এই একটা ভ্যারাইটি, আর এই দুটো ভ্যারাইটির গড়, এই যে গড়, তার মানে এটা ধরো এটা হচ্ছে 5 টাকা, তাহলে এটা যদি 5 টাকা হয়, এই দাম দুটো কি হবে, একটা দাম হবে এই 5 টাকা থেকে বেশি, আরেকটা দাম হতে হবে এই 5 টাকা থেকে কম, তবেই আমরা তাদের অ্যালিগেশন করতে পারবো। তাহলে ধরো এটা 5 টাকা, এটাকে আমি এক কাজ করলাম 7 টাকা করে দিলাম, তাহলে এর থেকে বেশি আছে, কিন্তু এটাকে তাহলে আমাকে কম করতে হবে, কার থেকে, এই 5-এর থেকে, তাহলে এটাকে আমি 3 টাকা করলাম। এবার কি বুঝতে পেরেছো যে অ্যালিগেশন কাদের মধ্যে সম্ভব হয়, যে দুটো ভ্যালু থাকবে তাদের মধ্যে একটা ভ্যালু থাকবে গড় দামের থেকে বেশি, আরেকটা ভ্যালু থাকবে গড় দামের থেকে কম। ক্লিয়ার হলো?
হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। অনুপাতটা এভাবে হবে। আরে সেটা তো আমাকে বলতে দাও। তাহলে আমরা এইটুকু জাস্ট বুঝলাম যে অ্যালিগেশনটা কিভাবে হবে। এবার দেখো, প্রথমে একটা ভ্যারাইটির ক্ষেত্রে আমি 100 টাকা দাম এবং সেটা আমি বিক্রি করছি 75 টাকা, তাহলে আমি দেখবো এখানে আমার কত টাকা লস হচ্ছে বা কি অনুপাত আছে। এখানে আমি 25 লিখতে পারি। মাইনাস করলে আমরা মাইনাস করলাম বড় দাম থেকে বা বেশি দাম থেকে গড় দামকে আমরা মাইনাস করলাম। 25 কিভাবে এলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আবার এখানে কি করব, যেহেতু আমি গড় দাম 75 টাকা অথচ আমার কেনা ছিল 50 টাকা, তাহলে এখানে কিন্তু আমি প্রফিট করেছি। তাহলে এখানে কত প্রফিট না 25। তাহলে এই যে 25:25, আমি যদি এটাকে একটু কাটি তাহলে এখানে কি চলে আসবে 1:1। তাহলে আমরা বলতে পারি 1:1 অনুপাতে যদি আমি মেশাই তবেই কিন্তু আমি 75 টাকা দামে বিক্রি করতে পারবো। তাহলে আমরা সেই সাথে কিন্তু এদের রেশিওটা পেয়ে গেলাম যে 1 কেজি বেশি টাকা দামের সাথে 1 কেজি কম টাকা দামের চাল যদি আমি মেশাই তাহলে সেই মিশ্রণ আমি 75 টাকা করে বিক্রি করতে পারি। তাহলে বোঝা গেল আমরা অ্যালিগেশনটা কার সাথে কার মাইনাস করব। কখনো আবার এটা ভাববে না যে এই 50 থেকে মাইনাস করছি, না, এখানে কিন্তু উল্টোটা হচ্ছে, কারণ বড় থেকেই মাইনাসটা আমরা করব সব সময়। কারণ আমরা তো এখানে দেখিয়ে দিয়েছি একটা ভ্যালু এই গড় দাম থেকে বেশি থাকবে আর একটা ভ্যালু এই গড় দাম থেকে কম থাকবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে মাইনাসটা আবার এইভাবে করবে না। ওই জন্যই বললাম যে অনেক সময় আমরা কি করবো, হয়তো দেখা গেলো এই 50 থেকে 75 মাইনাস করে তুমি বলে স্যার -25, না, তোমাকে উল্টোটা করতে হবে। 75 থেকে 50 মাইনাস করে এই অ্যাঙ্গেল মানে যার সোজা, আবার এই নিচে নিচে নয় যে স্যার কেন এটা মাইনাস করে এটা, এইভাবে নয়, কিন্তু আমরা ক্রস মাইনাস করব কিন্তু, ঠিক আছে? তাহলে 75 থেকে 50 মাইনাস করলে 25। আবার এখানে দেখো এই 75 থেকে 100 থেকে 75 মাইনাস করলে 25, আমরা কাটলে এখানে কিন্তু তাদের অনুপাতটা পেয়ে গেছি। তাহলে এখানে মোটামুটি আমরা বুঝলাম যে আসলে অ্যালিগেশনটা কিভাবে করতে হয়, তাই তো? এবার এখানে আরও ডিটেলসে রয়েছে যে মাইনাসটা কিভাবে করতে হয়। দেখো, দুটো ভ্যারাইটি, যে সিপি অফ 1 ইউনিট, 1 ইউনিট, এখানে ধরো চিপার এলিমেন্ট মানে কম দামি যদি আমি বলি, আর এটা হচ্ছে একটু বেশি দামি, দুটো দাম, কারণ একটা কম থাকতে হবে এবং একটা বেশি থাকতে হবে, এটা আমরা বলেছিলাম। এবার তাদের একটা গড় প্রাইস যাকে আমরা মেইন ভ্যালু বললাম, তো এখানে কমটাকে আমি সি দ্বারা, বেশিটাকে ডি দ্বারা আমি ইন্ডিকেট করলাম, আর যেটা গড় সেটা হচ্ছে মিন দ্বারা। এবার মাইনাসটা আরও সহজে তোমরা বুঝতে পারবে। দেখো, কারণ একটা দাম বেশি হবে একটা দাম কম হবে বলেছিলাম, তাহলে এখানে দেখো এই অ্যাঙ্গেলে আমরা মাইনাসটা কি করেছি, ডি মাইনাস এম হয়ে গেল, আর এখানে মাইনাসটা কিন্তু সি মাইনাস এম নয়, এম মাইনাস সি হয়ে গেল। তাহলে এই জায়গাটা কি তোমরা বুঝতে পেরেছো, যেটা এর আগের স্লাইডে আমি বলেছিলাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। এটাই হ্যাঁ হচ্ছে, স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যালিগেশনের রুল। তার মানে বিষয়টা কি হলো, যে আমরা লেফট সাইডে যে সবসময় বেশি দাম রাখবো এরকমটা না, ডান পাশেও হতে পারে। কারণ এটা ডান আর বামের কোনো সমস্যা নেই, কারণ যখন তুমি মাইনাস করবে তখনই তো বেরিয়ে আসবে রেশিওটা। অর্থাৎ যে স্যার আগে কি আমি বড়টা কম দামি রাখবো বা খারাপ রাখবো বা পরে বেশি দাম, এরকম কোনো ব্যাপার নেই। অ্যাকর্ডিং টু কোশ্চেনে প্রথমে যেটা দেওয়া থাকবে তোমাকে প্রথমে সেটাই লিখতে হবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার হ্যাঁ, এবার আমাকে জানতে হবে আসলে এই অ্যালিগেশনটা কার সাথে কার হবে। আমি কি চালের সাথে জলের অ্যালিগেশন করে দেব? না, সেটা কিন্তু হবে না। অর্থাৎ অ্যালিগেশন আমরা তাদের মধ্যেই করব যাদের ইউনিটটা সেম। এবার এই ইউনিট কি জিনিস? ইউনিট বলতে একক। যেমন আমি তোমাকে বলতে পারি যে 5 মিনিট, ভালো করে একটু বুঝবে, 5 মিনিট, আর এখানে বললাম 1 আওয়ার্স, এই আর এখানে তোমাকে বলে দিলাম 5 সেকেন্ড। এদের মধ্যে কি অ্যালিগেশন করা সম্ভব? ইয়েস অর নো? না স্যার। না স্যার সম্ভব না। ওকে, ফাইন। আনতে হবে তারপর সম্ভব স্যার। হ্যাঁ, ইয়েস। তাহলে এদের মধ্যে অ্যালিগেশন করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এখানে প্রত্যেকের ইউনিটটা আলাদা আছে। তাহলে আমাকে খেয়াল করতে হবে যখনই আমি অ্যালিগেশন করব আমাকে এই ইউনিটটা প্রত্যেকের সেম রাখতে হবে। এই ইউনিটগুলো কি কি হতে পারে সেটা এবার একটু এখানে দেখে নাও। প্রথমে এই বিষয়গুলো আমাদের জানতে হবে, ইউনিটটা কি কি হতে পারে। দেখবে কখনো কেজি দেওয়া থাকতে পারে, তাহলে এটাও কিন্তু কেজিতেই থাকবে, এটাও কেজিতে থাকবে, কেজি। আর কি হতে পারে? লিটার থাকতে পারে, তাহলে এটাও কিন্তু লিটারেই থাকবে, এটাও লিটার থাকবে। বুঝতে না পারলে বলবে। এখানে যদি গ্রাম দেওয়া থাকে এটাও গ্রাম দেওয়া থাকবে, এটাও গ্রাম দেওয়া থাকবে, তবেই তাদের অ্যালিগেশন আমরা করতে পারবো। যেমন কেনা দাম, কস্ট প্রাইস, আচ্ছা সিপি, ওকে,
সিপি, এটাও সিপি, এটাও কিন্তু সিপি হবে, কিন্তু পরীক্ষার সময় অনেক কোশ্চেন তোমরা দেখতে পাবে এটা কস্ট প্রাইস বলে দিয়েছে, এটা কস্ট প্রাইস বলে দিয়েছে, বাট কোশ্চেনে এটা দেখবে বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা কি করে করব? কিন্তু আমরা তো জানি বাই রুলস অফ অ্যালিগেশন যেখানে বলা হয়েছে আমাদেরকে ইউনিটটা সেম রাখতে হবে। তাহলে এবার এর অ্যালিগেশন কি করে করব? ধরো তোমাকে বলে দেওয়া হলো যে একটা ভ্যারাইটির দাম হচ্ছে 10 টাকা, আর একটা ভ্যারাইটির দাম হচ্ছে 15 টাকা, এবার আমি বিক্রি করলাম 20 টাকা, কি না 10% প্রফিট। তাহলে এখানে 10% প্রফিট বলে দিয়েছে, আবার বিক্রয় মূল্য বলে দিয়েছে, বিক্রয় মূল্য 20 টাকা। তাহলে আমি তো এখানে 20 কি লিখতে পারবো? ইয়েস অর নো? স্যার বুঝলাম না, হ্যাঁ না না বললে। না বললাম স্যার, না, সব জায়গায় তো এক হতে হবে। সবটা এক হতে হবে। এবার এখানে একটা বিষয় আমাদেরকে একটু জানতে হবে, যদি কোশ্চেনে, কারণ এটা বিক্রয় মূল্যই দেওয়া থাকবে, এই যে যা কোশ্চেন আমি যা করাবো এর বাইরে অন্য কোনো টাইপ তোমাদের করার দরকার নেই। আমার যে মেটেরিয়ালটা আছে ভরসা রাখতে পারো, ঠিক আছে, যেই ভরসা করে জয়েন করেছো, যেই ভরসা করে এতদিন ক্লাস করছো, এই ভরসা করে এই মেটেরিয়ালটাকে করো, ঠিক আছে? তো আশা করি হয়ে যাবে, বেশি চাপ নিতে হবে না। স্যার একটা ডাউট আছে, হুম বলছি ওটা সিপিটা কস্ট প্রাইস, হুম তো ওটাও কস্ট প্রাইস, ওটাও কস্ট প্রাইস, তো ওটা তো মিন মিন ভ্যালু হবে না, গড় গড় দাম যেটা। হুম গড় হবে, ওকে। হুম আপনি তো সেটাই করেছেন ওটা মিডিলেও, না, মিডিলে ইউনিটটা কি সেম হলো? মানে বুঝলাম না ব্যাপারটা। এখানে তো আমাকে কস্ট প্রাইস লিখতে হবে, বাট এটা তো কস্ট প্রাইস না, এখানে তো 20টা কি বিক্রয় মূল্য আছে। তাহলে আমি কি করে হ্যাঁ। হবে? আমাকে তো এখানে এই 20 লিখলে চলবে না। 20 কি লিখতে পারবো? 20 হুম তো বিক্রয় মূল্য, আমাকে তো কস্ট প্রাইস হুম লিখতে হুম হবে। ক্লিয়ার? হুম। তাহলে এবার বিষয় হচ্ছে, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে ওই যে যেগুলো কেজি বা লিটার আছে, যদি হুম অন্য কোনো একক থাকে তাহলে আমরা এক জাতীয় করে নিয়ে তো করতে পারবো। এক জাতীয় করব, বাট কোশ্চেনে কখনোই ওরকম ডিফারেন্স থাকবে না, শুধুমাত্র আচ্ছা একটা জায়গায় থাকবে, সেটা হচ্ছে কস্ট প্রাইস আর এই সেলিং প্রাইস, এই জায়গাটাই তোমরা দেখতে পাবে। যে এটা দেখারও একটা উপায় আছে বা বোঝার উপায় আছে, কোশ্চেনের শেষে দেখবে তোমার হয়তো এরকম বলে দেবে 10% প্রফিট বা 20% প্রফিট বা 15% প্রফিট। যখনই এই প্রফিট কথাটা দেখবে তাহলে সেখানে ধরে নিতে হবে যে হ্যাঁ এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বাকি এই গ্রাম, কেজি, লিটার এখানে খুব একটা সমস্যা হয় না, এখানে ইউনিটটা সেমই থাকে। অনেক সময় আমরা এই জায়গাটায় মিস্টেক করে ফেলি, যেখানে কোশ্চেনে বিক্রয় মূল্য দেওয়া থাকে আমি চোখ বন্ধ করে সেই 20টাই লিখে দেই, এই জায়গাটায় আমরা মিস্টেক করি। এবার বিষয় হচ্ছে আমরা কিভাবে বিক্রয় মূল্য দেওয়া থাকলে ক্রয় মূল্যটা বের করব, এটা একটু বলে দিই। যে এখানে 20 না লিখে তখন আমি কি লিখবো? আচ্ছা, তোমরা কি কেউ ক্রয় মূল্য কিভাবে বের করতে হয় কারো জানা আছে? যে বিক্রয় মূল্য বলে দিলাম, ক্রয় মূল্য কি করে বের করব? স্যার লাভ হ্যাঁ বাই স্যার, জানা আছে। লাভ পার বিক্রয়ের উপরে সের হবে। টু ক্রয় মূল্য। P is equal to SP into 100 by 100 plus minus X. আচ্ছা যাক, ঠিকই আছে, অন্তু ঠিক বলেছে। যাক আমি এবার একটু এখানে দেখিয়ে দিই, দুটো বিষয় আমরা দেখে নেব, যে ক্রয় মূল্য কিভাবে বের করতে হয়, বিক্রয় মূল্য কিভাবে বের করতে হয়। দেখো, প্রফিট অ্যান্ড লস যেহেতু আমরা চ্যাপ্টারটি এখনো করিনি, তো যাই হোক প্রফিট অ্যান্ড লসেরই দুটো পয়েন্ট আমাকে মনে রাখতে হবে, যে এই দুটো সূত্র সূত্র হিসেবে মনে রাখবো। আর কোনো সূত্র আমাদের প্রফিট অ্যান্ড লস করতে গেলেও দরকার নেই। এবার তুমি বলে স্যার আপনি তো বললেন সূত্র কোনো মনে রাখার দরকার নেই, একদম ঠিক। তুমি এই দুটো মনে না রাখলেও চলবে। না রাখলে কিভাবে করতে হবে, রাখলে কি সুবিধা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবার। তাহলে সবার প্রথমে আমরা এখানে দেখব যে আমার বিক্রয় মূল্য আমরা কিভাবে বের করব। এই দুটো পয়েন্ট একটু ভালো করে জেনে নেবে, বোঝার চেষ্টা করবে কি বলছি। আর একটা আমরা শিখব ক্রয় মূল্য কিভাবে বের করতে হয়। দেখো, যখন আমি কোনো জিনিস বিক্রি করব তাহলে আমার একটা টার্গেট থাকবে, হয় আমি সেখান থেকে প্রফিট করব, না হলে আমি সেখানে লস করব। আমি যখন বিক্রি করব তাহলে আমি বিক্রি করব, আমার বিক্রয় দামটা আমি বের করব। কি করে বের করব? তাহলে আমি তো কোনো না কোনো জায়গা থেকে সেই জিনিসটা কিনলাম, তাহলে আমার সেই কেনা দামটা আমার আগে জানতে হবে। তারপরে আমি কি কোনো পার্সেন্টেজে লাভে বিক্রি করছি না লসে বিক্রি করেছি, তারপরেই তো আমি আমার বিক্রয় মূল্যটা বের করতে পারবো। হ্যাঁ স্যার। বাকিরা একটু রেসপন্স করবে, বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, পেরেছি। হ্যাঁ, তাহলে আমি কি বললাম, বিক্রয় মূল্য আমি যখন কোনো জিনিসের দাম জানতে চাইছি তাহলে আমাকে এটা আগে জানতে হবে যে আমি কিনলাম কত দিয়ে, তাহলে আমাকে সেই কেনা দামটা জানতে হবে, অর্থাৎ এই যে আমার কস্ট পি, সিপি। আচ্ছা, আমি যে জিনিসটা কেনা দাম তো পেয়ে গেলাম, এবার আমি হয় লাভে বিক্রি করব, না হলে লসে বিক্রি করব। আমরা জানি লাভে বিক্রি করলে প্লাস হয়, লসে বিক্রি করলে মাইনাস হয়। এবার কার উপরে প্লাস মাইনাস করব? এই কেনা দামের উপরে।
কত পার্সেন্ট, ধরো আমি এখানে একটা পার্সেন্টেজ যদি এইভাবে বলি যে 10%, সে 10%কে আমি এক্স দ্বারা যদি ইন্ডিকেট করি তাহলে বিষয়টা কীরকম হবে, যে আমি 10% লাভ করেছি, তাহলে 10% মানে শতকরা 10% লাভ করেছি, তাহলে 100 টাকায় এই যে 10 টাকা আমি এক্স লিখে দিলাম, ওই এক্সটাই হচ্ছে যত পার্সেন্ট আমি লাভ করলাম বাই 100। তাহলে সিপি ইকুয়াল টু কী হলো দেখো, বুঝতে পেরেছো কিনা একটু রেসপন্স করবে, সরি এসপি ইকুয়াল টু এই যে এক্সটা কি, এক্সটাই হচ্ছে 10%। যখন কোশ্চেনে ডাইরেক্ট পার্সেন্টেজ মেনশন করে দেবে যে 5%, তাহলে আমি লিখবো 105/100, আর যদি লস হয় তখন আমি মাইনাস লিখবো। তাহলে এখানটা আমি এটা ইন্ডিকেট করে দেই, যদি প্রফিট হয় তাহলে তুমি করবে প্লাস করবে, আর যদি লস হয় তাহলে ওই 100 থেকে মাইনাস করবে। তাহলে বিক্রয় মূল্য কিভাবে, একবার আর ওই পার্সেন্টেজের ব্যাপারটা বুঝিয়ে দেন তো, সিপি ইনটু যেটা 100 + x/100। যদি বলা হয় প্রফিট হয়েছে তাহলে স্যার 100, বলছি প্রফিট এ দেওয়া থাকবে? হ্যাঁ সেটা বলেই দেবে যে প্রফিট হয়েছে 5% বা লস হয়েছে 5%। যদি বলা হয় প্রফিট হয়েছে 5% তাহলে আমি 105 বলবো, যদি বলা হয় লস হয়েছে 5% তাহলে আমি 95 বলবো, কারণ এখানে এই যে 100-র সাথে প্লাস করতে হবে, আর লস বললে 100 থেকে মাইনাস করতে হবে, এই তো। কারণ হ্যাঁ, বুঝেছি। পার্সেন্ট বলতে কি, শতকরা, যে 100 টাকার জন্য। তাহলে যাক, আমরা বিক্রয় মূল্যটা কিভাবে আসে এটা তো বুঝলাম, এবার আমরা দেখব কস্ট প্রাইসটা কিভাবে আসে। তাহলে আমি কোনো জিনিসের কেনা দাম বের করব, তাহলে আমি যখন কোনো জিনিসের কেনা দাম জানতে চাইছি, তাহলে কেউ না কেউ বিক্রি করেছে, সেই বিক্রয় দামটা আমাকে জানতে হবে। আমি যে কিনলাম কেউ তো বিক্রি করেছে, সে তার বিক্রয় দামটা আমাকে জানতে হবে, তাহলে এই হলো তার বিক্রয় মূল্য। তাহলে তখন দেখো ঠিক তার উল্টো হয়ে যাবে, কার উল্টো হয়ে যাবে, সেলিং প্রাইসের উল্টো হয়ে যাবে। তখন এখানে আমরা কি করব, যে উপরে হয়ে যাবে 100, নিচে হয়ে যাবে 100। আচ্ছা এখানে না আমি প্লাস মাইনাস করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কেন, যদি লাভ হয় প্লাস করবে, যদি লস হয় মাইনাস করবে। একই রকমভাবে এখানে আমি প্লাস মাইনাস করে দিলাম। কেন প্লাস মাইনাস, যদি লাভ হয় তাহলে তুমি প্লাস করবে, লস হলে মাইনাস করবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যখন দেখলাম আমরা ক্রয় মূল্য বের করব তখন নিচে প্লাস মাইনাস করতে হয়, আর যখন বিক্রয় মূল্য বের করব তখন উপরে প্লাস মাইনাস করতে হয়। বুঝতে পেরেছো এটুকু? হ্যাঁ স্যার। তাহলে এখানে হ্যাঁ, এখানে আমরা আর বেশি কিছু জানবো না। তাহলে বেশি কিছু কোথায় জানবো, যখন আমরা এর পরে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটি করব, সেখানে এর সমস্ত ডিটেলস আমরা আরো ক্লিয়ার বলবো। যেহেতু এটা আমরা অ্যালিগেশন মেথডটি করছি, এখানে আমাদের এই কনসেপ্টটুকু লাগবে শুধুমাত্র এই যে আমাদের সিপি বের করার জন্য, এসপি ইন্টু 100/100 প্লাস মাইনাস এক্স। এবার এখানে যেহেতু বিক্রয় মূল্য 20 টাকা দেওয়া আছে, আমার টার্গেট হচ্ছে কস্ট প্রাইসটা বের করা। আমি কস্ট প্রাইসটা তাহলে কি করে বের করব, সবার প্রথমে আমি লিখব 20, আর এখানে কত পার্সেন্ট প্রফিট, 10% প্রফিট। তাহলে উপরে লিখব 100, নিচে লিখব 110। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার এখানে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে যা আসবে তাই হবে উত্তর আমাদের। যাকে এখানে হয়তো পয়েন্টে আসবে, থাক না, যা আছে সমস্যা নেই, পয়েন্টে আসবে, যা আসবে সেটাই আমরা এখানে ভ্যালুটা বসিয়ে দেব। তাহলে আমাদেরকে এখানে যদি কোশ্চেনে কোথাও দেখো যে এত পার্সেন্ট প্রফিট হয়েছে, তাই তো, তার সিপি বাকি দুটো এবং এসপিটা বলে দেবে, তাহলে সেখানে কিন্তু তোমাকে সিপিটা বের করে নিতে হবে, তারপরে আমরা তাদের অ্যালিগেশন করব। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমরা এত সময় অবধি যেটুকু জানলাম যে অ্যালিগেশন কাদের কাদের মধ্যে হয়, অ্যালিগেশন করতে গেলে আমাকে কোন বিষয়টার উপরে নজর দিতে হবে, তাই তো, আর অ্যালিগেশনটা কাদের কাদের, যে সলিড এবং লিকুইড এর মধ্যে আমরা করতে পারি। এরপরে আমরা যেটা একটু জেনে নেব, একদম নর্মাল একটা বিষয়, যে আমরা দুধের সাথে জল মেশাই না জলের সাথে দুধ মেশাই, মানে আমাদের ন্যাচারাল কোনটা, স্বাভাবিক কোনটা? স্যার দুধের সাথে দুধের সাথে জল। এই একটু মিউট করো, আর প্রবলেম হচ্ছে তো, রাসমণি মিউট করো। আচ্ছা, তাহলে দেখো যেটা স্বাভাবিক, অর্থাৎ যদি কোনো কোশ্চেনে এটা দেখো যে দুধের সাথে কি পরিমাণে জল মেশানো হয়েছে, তাহলে এটা একটা স্বাভাবিক। এরকম হতে পারে কোশ্চেন আবার যে জলের সাথে কি অনুপাতে দুধ মেশানো হয়েছে। আচ্ছা নর্মালি তোমরা বলো, যখন আমি দুধের সাথে জল মেশাবো তাহলে কার পরিমাণটা বেশি থাকবে? দুধের।
দুধের পরিমাণটা বেশি থাকবে। আবার যখন উল্টোটা বলে দেবে যে জলের সাথে কি অনুপাতে আমি দুধ মেশাবো, তখন তাহলে কি হবে? তাও দুধের পরিমাণ বেশি। কেন? দুধের পরিমাণ বেশি। জলের পরিমাণ বেশি। জলের বেশি হবে, আমি তো জলের সাথে মেশাবো, আমি তো দুধ, আমার টার্গেটটা তো দুধ করা নয়, এটা জলের সাথে মেশানো। জলের সাথে মেশানো হচ্ছে। তাহলে এখানে কোশ্চেনে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি কার সাথে মেশাচ্ছি। তাহলে এই একটা পয়েন্ট কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ এই পয়েন্টটার জন্যেই আমরা কোশ্চেনের উত্তর ভুল করে দিতে পারি। যেমন দেখবে আমরা কোশ্চেনে দেখতে পাবো একটা রেশিওর একটা ব্যাপার দেওয়া থাকবে, যে যেখানে বলা হয়েছে যে আমরা দুধের সাথে জল না জলের সাথে দুধ, এই বিষয়টার জন্য আমাদের এই কোশ্চেনের উত্তরটাও কিন্তু রেশিও চায়, যে কি অনুপাতে আমরা মেশাবো। তো উত্তর কিন্তু আমাদের উল্টো হয়ে যেতে পারে, যে কখনো জলের সাথে দুধ না বুঝে যদি, বা দুধের সাথে জল, এটা যদি আমরা ঠিকঠাকভাবে না বুঝতে পারি, আমাদের কোশ্চেনটাই ভুল হবে। তো তবে হ্যাঁ, বেশ কিছু জায়গায় আমরা দেখলাম যে একটাই তোমার অপশান থাকে, আর যদি দুটো অপশান থাকে তখনই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি এই হচ্ছে একটা অ্যালিগেশনের কনসেপ্ট। এবার আমরা যেটা জানবো প্রত্যেকটা চ্যাপ্টারের ন্যায়, যে অ্যালিগেশন চ্যাপ্টারে আসলে আমাদেরকে কোন কোন টপিকগুলো করা দরকার, যার ফলে আমরা সমস্ত কোশ্চেনগুলি ইজিলি সলভ করতে পারবো। দেখবে এবারের চ্যাপ্টারটি যখন আমরা সলভ করবো সেখানেও কিন্তু এই অ্যালিগেশনের রুলস চলে আসবে। ঠিক আছে, ওই জন্য বললাম অ্যালিগেশন ইজ এ মেথড, যাকে আমরা বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে ব্যবহার করব। যাই হোক, আমরা আগে টাইপ অফ কোশ্চেনগুলো জানবো, যে আমরা কী কী টাইপের কোশ্চেন এই চ্যাপ্টারে করব। টাইপ অফ কোশ্চেন, দেখো বেশি না, আমরা 5 থেকে 7টা টাইপ কোশ্চেন এখানে করব। সবার প্রথমে চলে আসবে এভারেজ। এভারেজ থেকে কিছু কোশ্চেন আসে, তো সেগুলো আমি একটু দিয়ে দিই। আরে এভারেজ বেস কিছু কোশ্চেন, এভারেজ এভারেজ বেস কোশ্চেন, তার মানে এখানে মেনশন করাই দেওয়া থাকবে যে এভারেজ এভারেজ লেখা থাকবে। তার মধ্যে কোন ধরনের কোশ্চেনগুলো আসে সেটাও একটু দেখে রাখো, কারণ আমি কি করে বুঝবো যে এভারেজের কোন অঙ্কগুলোকে আমাকে অ্যালিগেশন করতে হবে, এটাও তো আমাকে একটু বুঝতে হবে। কারণ এভারেজের যখনই অঙ্ক দেখবো আমার তো মাথায় কাজ করবে গড় বের করা, যে গড় বা কীভাবে মোট বের করতে হয়, কিন্তু অ্যালিগেশনের কনসেপ্টটা তো মাথায় নাও আসতে পারে। তাহলে আমরা কোথায় অ্যালিগেশনটা ব্যবহার করবো দেখে নাও। আচ্ছা, কেউ দেখেছো এখন অবধি অ্যালিগেশনের কোশ্চেন কেমন হয়? কোনো বুক? দেখেছি। হ্যাঁ স্যার দেখেছি। আচ্ছা আচ্ছা, একটা থাকবে ওয়েটেজ এভারেজ বেস, আর একটা হচ্ছে বলিং এভারেজ। যদি পরীক্ষায় কোশ্চেন আসে এই দুটো থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আচ্ছা, পার্সেন্টেজ বেস কোশ্চেন, এর মধ্যে আবার একটু ভাগ আছে, এই প্রত্যেকটা আমরা ভাগ করে দেখিয়ে দিই। দেখবে প্রফুলেশন বেস কিছু কোশ্চেন, যেটা তোমরা আই থিঙ্ক ইয়েতে পেয়েছো, পার্সেন্টেজে কিছু পেয়েছো, তাই না? এই পপুলেশন বেস, তাহলে এটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি পার্সেন্টেজ চ্যাপ্টারের মধ্যে। 2 নাম্বার ইনকাম এবং এক্সপেন্ডিচার, ইনকাম অ্যান্ড, পেয়েছো এটা? হ্যাঁ স্যার। তাহলে আমরা এটা যদি আগেই পেয়ে যেতাম তাহলে আরও সুবিধা হতো না আমাদের, যে আচ্ছা ইনকাম এবং এক্সপেন্ডিচার বেস থাকলো, আর সেখানে আমাদেরকে অ্যালিগেশন রুলস ইউজ করতে হয়। তাহলে যে কোনো চ্যাপ্টার পড়ার আগে আমাদের সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সেই চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো এবং টাইপ অফ কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করা। আচ্ছা, প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারে কিন্তু আমরা এই অ্যালিগেশন মেথডটাকে ব্যবহার করব। আর কোথায় কোথায় করব আমরা সেটা করে দিই। দেখবে ডিসকাউন্ট বলে একটা আমরা টপিক করব, যেটা অ্যাকচুয়ালি থাকে প্রফিট অ্যান্ড লসের মধ্যে। তো অনেকে কি করে প্রফিট অ্যান্ড লসের মধ্যে কোশ্চেন দিয়ে ডিসকাউন্টটাকে কমপ্লিট করে, আবার কেউ কেউ আছে যারা ডিসকাউন্টটাকে টোটালি ইন্ডিভিজুয়ালি একটা চ্যাপ্টার হিসেবেও দেখিয়ে দেয়। তো ডিসকাউন্ট বেসের কিছু কোশ্চেন আমরা করব। আমরা সিম্পল ইন্টারেস্টের মধ্যে কিন্তু অ্যালিগেশন রুলসটা পড়েছি, মনে পড়ে কারো? হ্যাঁ স্যার করেছি। পড়েছি। আর আমরা কোথায় করব, যেটা বলেছিলাম এই জাস্ট কিছুক্ষণ আগে, রেশিওর মধ্যে। রেশিও বেস, দেখো প্রত্যেকটা, যেমন প্রফিট অ্যান্ড লস বেস কোশ্চেন, ডিসকাউন্ট বেস কোশ্চেন, ইন্টারেস্ট বেস কোশ্চেন, রেশিও প্রপোর্শন বেস কোশ্চেন। আরেকটা জায়গায় আমরা পাবো, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। তাহলে কোন কোন চ্যাপ্টারে আমরা এই টপিকটা মানে এই রুলসটা অ্যাপ্লাই করব, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কিনা বলো। এরপরে কিন্তু আমরা এক এক করে কোশ্চেন এন্ট্রি করব।
হ্যাঁ স্যার হ্যাঁ ক্লিয়ার। বুঝতে পেরেছি। আচ্ছা, যারা আজকে ফার্স্ট ক্লাস জয়েন করেছো বা ফার্স্ট ক্লাস করছো তাদের কারো কোনো ডাউট এই যে যতটা আমরা বললাম? না স্যার, ঠিক আছে। ওকে, ফাইন। কেউ কিছু বললে? সিক্সটা কি লেখে স্যার? রেশিও বেস কোশ্চেন। রেশিও মানে অনুপাত সমানুপাতের চ্যাপ্টারও কিন্তু আমরা অ্যালিগেশন রুলসটাকে ব্যবহার করব। মানে দেখো যে হতে পারে না যে অ্যালিগেশন রুলসটা আসলে আমরা কোথায় কোথায় ব্যবহার করবো, লসাগু গসাগু চ্যাপ্টারে তো আর অ্যালিগেশন রুলস আসবে না। যেমন নৌকা এবং স্ট্রিম, বোর্ড অ্যান্ড স্ট্রিম চ্যাপ্টারে তো অ্যালিগেশন রুলস আসবে না, ট্রেন চ্যাপ্টারে অ্যালিগেশন রুলস আসবে না। তো এরকমই কিছু বিষয় যে আমরা কোথায় কোথায় অ্যালিগেশন বা কোন কোন ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমরা অ্যালিগেশনটা করতে পারি, তো সেই জায়গায় কিছুটা একটা দেওয়া হলো যে টাইপ অফ কোশ্চেন আমরা এইভাবে যদি করতে পারি আশা করি আর কোনো সমস্যা হবে না। এমনিতেই দেখবি অ্যালিগেশন থেকে কোশ্চেন খুব একটা বেশি হয় না, বেসিক কিছু 3-4টে কোশ্চেন থাকে, ওই কোশ্চেনগুলোই পরীক্ষায় আসে। আর আমি চেষ্টা করছি তোমাদের যে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে সেখানে সেই ধরনের কোশ্চেনগুলোই রাখার। বুঝতে পেরেছো? তোমরা একটা কাজ করবে, তোমাদের এই যে বিশেষ করে আমরা ম্যাথের যে মক টেস্টটা আগের দিন নিয়েছি, টাইম অ্যান্ড ওয়ার্কের একটা নিয়েছিলাম, যাক এরপরে আবার কবে কি নেবো আমরা বলে দেবো। সেই মক টেস্টের কোশ্চেনগুলো তোমরা যখন মক টেস্টটা দেবে, আমি তো একবার করে সেখানে অপশান রাখি যে যাতে একবারই দিতে পারো, সেটারও কারণ বললাম। তার পরবর্তীকালে বা ওই মক টেস্ট দেওয়ার পর যদি সম্ভব হয় সেই কোশ্চেনগুলোকে তোমরা একটু খাতায় বা কোনো একটা জায়গায় মক টেস্ট উপরে লিখে রাখবে পরপর করে কোশ্চেনগুলো, তাহলে তোমাদের সুবিধা হবে। আলাদা করে কিছু দরকার নেই। মার্কেট থেকে যাই হোক আগের দিন তোমাদের মধ্যে থেকে কেউ একজন বোধহয় এসএলএসটির একটা বই কিনেছিল, খুব একটা ভালো দেখলাম না। আমি কালকেও মার্কেটে গিয়েছিলাম, এসএলএসটি পিটির জন্য যে বইগুলো রয়েছে সেই বইগুলো দেখো, একটা বই ঠিক আছে বের করতে হয়, বের করে দেওয়া হয়, সেখানে যে কোশ্চেনগুলো থাকে দেখবে শুধু উপরের ফ্রন্ট পেজটাই চেঞ্জ হয়, বাকি কিন্তু ভিতরে সব সমান, অত খেটে বেছে গুছে কিন্তু করা হয় না। তো যদি আমি ওই জন্য বলেছিলাম যে সাবজেক্ট ভিত্তিক যদি আমরা কোনো বই নিতে পারি তাতে অনেক বেশি বেনিফিট। কারণ ওই এসএলএসটি পিটি উপরে লেখা দেখে যে বইগুলো মার্কেটে রয়েছে সেগুলো ঠিক আছে কিছুটা ইনফরমেশন থাকে, ওই ঘুরে ফিরে দেখবে সব বইতে সেম। তো সবসময় কী করতে হয় আমাদের, তোমাদেরকে যে দুটোর বই সাজেশন করে দিয়েছি বাকি তার সাথে যে নোটস দিচ্ছি দ্যাটস এনাফ, বেশি দরকার নেই। কারণ দেখো এখানে আমরা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি না যে আমাদেরকে প্রচুর জানতে হবে, ভাই এসএলএসটি ফার্স্ট টাইম এই সিস্টেমে চলছে। তো সেখানে তোমরা সাঁওতালি মিডিয়ামের ক্ষেত্রেও দেখেছো এই বিষয়গুলো এর আগেও আমি রিপিট করেছিলাম। যে দুটো বই সেখানে ধরো আমরা সায়েন্সের ওয়ান লিনিয়ার যে নোটসটা দিয়েছি যথেষ্ট এনাফ, কপাল যদি খারাপ থাকে সেখান থেকেই কোশ্চেন আসতে পারে। তার সাথে আর দুটো জিনিস দিয়েছিলাম, যে একটা ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ারের আমাদের রাজ্য সরকারের যে পুলিশের যে পরীক্ষাটা হয়েছে তার কোশ্চেনগুলো দিয়েছি, তার সাথে আমি আরও কিছু দিয়েছি এমসিকিউ। এইটুকুই করো, আর বেশি দরকার নেই। তার সাথে যেটা করবে, যেই দুটো বই তোমাদেরকে সাজেস্ট করেছিলাম সেই বই দুটো থেকে এবার দেখো যে তোমরা যা পড়ার তো পড়েছো, আমি নোট দিয়েছি, আমার নোটটা পড়া শেষ হলো বা মক টেস্ট দিয়েছো, এবার সেই বই ধরো, বইতে তো টপিক ভিত্তিক রয়েছে, এবার তোমরা সেখান থেকে ডেলি একটা একটা করে টপিক দেখে দেখে যেটুকু কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলোকে সলভ করে নাও, তাহলে সায়েন্সটা এইভাবেই কভার হয়ে যাবে। এরপরে আমি তো নতুন আরেকটা ধরো এবার জিওগ্রাফিটা শুরু করবো, জিওগ্রাফির অল্প অল্প করে কিছুটা নোটস দেবো, এইভাবে করতে হবে। তার সাথে সাথে কী করবে, চ্যাপ্টার ভিত্তিক সেই বইগুলো থেকে করবে। সেই দুটো বই খুব সুন্দর একটা বই, বাকি অনেক এক্সামের জন্য কিন্তু কভার হয়ে যায়, ঠিক আছে? আর ম্যাথের ক্ষেত্রে কি হয়, আমি যেই ম্যাথগুলো করাচ্ছি এগুলো কিন্তু সাফিসিয়েন্ট বলা যেতে পারে। তারপরে তো যাক শেষে আমরা আবার বলেছিলাম যে আমি তোমাদেরকে এর আগেরও হয়তো ক্লাসে দেখিয়েছি যে আমরা মিক্সড যে চ্যাপ্টার, সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন সিলেকশন করে এবং প্রিভিয়াস ইয়ারের আমাদের রাজ্য সরকারের যে সমস্ত এক্সামগুলো হয়েছে তো সমস্ত কোশ্চেন বাইলিঙ্গুয়াল রেখেই কিছু সেট রেডি করার চেষ্টা করছি। দেখো মার্কেটের যে বইগুলো রয়েছে সেখানে সেটগুলো কিন্তু এইভাবে সাজানো হয় না। এখন কী হয়, আমি তোমাদেরকে যে কোশ্চেনগুলো করিয়েছি এটা আমি জানি, এবার মক টেস্টের চেষ্টা করবো তার ব্যতিক্রম ধরনের যদি কিছু কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো অ্যাড করার, বা যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষা আমাদের এসছে রাজ্য সরকারের সেই কোশ্চেনগুলো রাখার। তা থেকে এর বাইরে দরকার হবে না। শুধু একটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসটা, যে আমি তো করিয়ে যাচ্ছি বাট তুমি কতটা প্র্যাকটিস করছো, তুমি কতটা মনে রাখছো, তাই না? আমি তো কোনো কোশ্চেন রিপিটেশন করাই না বা কোনো চ্যাপ্টারও রিপিটেশন পাওয়া যায় না। এবার আমি প্রথম থেকে করে আসলাম, করে করে সামনের দিকে যাচ্ছি আর পেছনের দিকে সব ভুলে যাচ্ছি, তাহলে কিন্তু কিছুই হবে না। সবাই বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার। ওকে, ফাইন, ঠিক আছে। তো যাই হোক, এবার আমি অ্যালিগেশন বা মিশ্রণের কিছু কোশ্চেন এখানে একটু পড়ছি এবং দেখো খুব সহজ একটা চ্যাপ্টার, খুব সহজেই কিন্তু আমরা করে নিতে পারবো। দুটো ল্যাঙ্গুয়েজে রয়েছে, যার যেটা ভালো লাগে সেই ল্যাঙ্গুয়েজে করবে, তবে আমি প্রেফার করবো ইংলিশ ভার্সনটা। দেখো এখানে কি আছে, ফার্স্ট কোশ্চেন যে 7 টাকা 20 পয়সা বা 7.20 টাকা কেজি দরের চালের সাথে
5 টাকা 70 পয়সা কেজি দরের চাল কি অনুপাতে আমি মেশাতে হবে যাতে কিনা আমি 6 টাকা 30 পয়সা প্রতি কেজি হিসেবে বিক্রি করতে পারি? কারো কোনো আইডিয়া আছে যে এটা কিভাবে করব আমরা? হ্যাঁ স্যার। স্যার এর উত্তর মনে হচ্ছে না, উত্তর বলতে হবে না, জাস্ট আমাকে প্রসেসটা থ্রি বলো। হবে। এই আমাকে প্রসেস বলো। প্রসেসর 7 7.20 7.20 আর একজন 5 একজন বলো 0.70 একজন। আচ্ছা স্যার গড়টা হচ্ছে 6.30 তো ওকে So, ফাইন, ওটা ঠিক থেকে আছে, প্রথমে দ্যাটস এনাফ। 5 ওকে 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 ফাইন, ঠিক আছে। ব্যাস, এবার এখানে একটা ক্যালকুলেশনের বিষয় একটু বলে রাখি যে আমরা এদের তো মাইনাস করব। দেখো আমরা যেভাবে বলেছিলাম যে গড় যে দামটা থাকবে তার থেকে একটা দাম দেখো বেশি আছে এবং একটা দাম দেখো কম আছে, তাহলে প্রত্যেকটা কোশ্চেন আমরা এই জিনিসটাই দেখতে পাবো। এবার যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা এখানে দেখো এটা 7 টাকা 20 পয়সা, এটা 6 টাকা 30 পয়সা। আমি এই 7 টাকা 20 পয়সা থেকে 6 টাকা 30 পয়সা মাইনাস ডাইরেক্ট করতে পারি, যে মাইনাস করলে কত হবে, এখানে আসবে তোমার 70 ও 20 90 পয়সা, রাইট? আমি 90 পয়সা লিখতে পারি, একটু ভালো করে বুঝবে, আমি 90 পয়সা হিসেবে লিখতে পারি। আবার যদি টোটালটাকে আমি পয়সায় কনভার্ট করে নিই, কেমন, যে 7 টাকা 20 পয়সা, দ্যাটস মিনস 720 পয়সা বলতে পারি তো, হ্যাঁ স্যার বলা যায়। হ্যাঁ স্যার 700। আর 6 টাকা 30 পয়সা, দ্যাটস মিনস 630 পয়সা। তাহলেও আমি 720 থেকে যদি 630 মাইনাস করি, দেখো 90 আসবে, তখন আর পয়সার দরকার নেই, কারণ সব তো পয়সাই থাকছে। তাহলে এটা 90 পয়সা হলো, বা তুমি 0.90 লেখো, কোনো সমস্যা নেই। এবার এখানেও একই রকম, 6 টাকা 30 থেকে যদি 5 টাকা 70 মাইনাস করো তাহলে কত হবে, এখানে 60 পয়সা হবে, তাহলে আমি 60 লিখতে পারি। তুমি 0.60 লেখো, তাহলে এখানে 0.60 লিখতে হবে, যদি টাকা হিসেবে মানে হিসেবে লেখো। আর যদি পয়সা করে নাও তাহলে তো আর তোমার পয়েন্টের দরকার নেই। তো যাই হোক, যদি পয়েন্ট হিসেবে রাখি, আমরা দুটো পয়েন্ট দুই জায়গা থেকে তুলে দিলাম। এবার এখানে আমরা রেশিওটা বের করবো, যদি একে 30 দিয়ে কাটি 2 হবে, একে যদি 30 দিয়ে কাটি 3 হবে, তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা রেশিও পেয়ে গেলাম, না 2:3। তাহলে এখান থেকে আমরা অপশন নাম্বার বি উত্তর করলাম। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার ওকে ফাইন। আমরা আরো দুই একটা কোশ্চেন একটু দেখব। জাস্ট ইকুয়েশনটা কি হবে এটুকু বলো, বাকিটা তো করতেই পারবে। একটা ভ্যারাইটি 20 টাকা, আর একটা ভ্যারাইটি 30 টাকা, আর একটা ভ্যারাইটি 26 টাকা। ওকে ফাইন, তাহলে এখানে চলে আসবে আমাদের 6, এখানে চলে আসবে 4, তাহলে রেশিও করলে হবে 2:3। শেষ। কারো যদি কোনো সমস্যা থাকে বলতে পারো, খুব সহজ একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার। হ্যালো স্যার। বলো। স্যার আমি বলছি ওই যে 20 টাকার জায়গায় যদি একটু বেশি দাম থাকে ওগুলোকে কি শর্ট 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 করে করতে পারি? শর্ট বলতে না, এখানে কোনো শর্ট করা যাবে না। আচ্ছা পরের কোশ্চেন। এবার কোশ্চেনটা ভালো করে পড়ো, তারপরে বলো কি করা যেতে পারে দেখি। 15 টাকা প্রতি কেজি চিনির সাথে 20 টাকা প্রতি কেজি চিনি 2:3 অনুপাতে মেশালে সেই মিশ্রিত চিনির মূল্য প্রতি কেজিতে কত হবে? কোশ্চেনটা ভালো করে পড়ো, তারপর এক এক করে বলার চেষ্টা করবে, প্রত্যেকে একসাথে বলবে। স্যার হুম স্যার বলবো, বলো। 15 টাকা কেজি 20 টাকা কেজি বসিয়ে নিলাম, হুম 2:3 অনুপাত বলেছে, 2:3 অনুপাত করে বসিয়ে নিলাম। ওকে। এবার স্যার টু 2:3 অনুপাত, আর এখানে হচ্ছে আপনার 20 আর 15 আসছে, তাই তো? হুম এবার স্যার মিডিল রেটটা বার করে নিতে হবে দুটোকে, আপনার ইয়ে করে। কি করে বলো? এটা কি ওই হ্যাঁ। এবার এটা তো স্যার আমরা বিয়োগ করে করে বার করছিলাম, এবার স্যার তাহলে যোগ করে করে বসিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে। তাই বসাও, কিভাবে বসাবে বলো। স্যার অপশন এখানে তো 2:3 অনুপাতটা ভেঙে দিয়েছি, না না অপশনটা না, টেস্ট করলেই হয়ে যাবে। দেখো এবার বিষয় হচ্ছে এটার ক্ষেত্রে আমরা হয়তো অপশন টেস্টটা কাজে লাগাতে পারি, তাতে একটু সময় লাগবে, কিন্তু এর আরও একটা প্রসেস রয়েছে। যাক, আগে আমি অপশন টেস্টটাই দেখিয়ে দিই, কিন্তু অপশন টেস্ট করে আমরা করব না, কারণ অপশন টেস্ট করে হয়তো একটু সময় লাগতে পারে। বিষয়টা হচ্ছে এটা দেখে বোঝা যায়। দেখো এখানে যে দামটা হবে নিশ্চয়ই সেটা 20 থেকে কম হবে এবং 15 থেকে বেশি হবে, এটা তো কনফার্ম। হ্যাঁ কনফার্ম। এটা হ্যাঁ কনফার্ম। স্যার আচ্ছা,
এবার এখানে কখনোই আমরা 20 কি লিখতে পারি, 20 কি উত্তর হতে পারে, ইয়েস অর নো? না হবে না। আচ্ছা, এবার বিষয় হচ্ছে আমি এখানে যদি, যেহেতু একটা দাম 15, এই দামটা কি 15 টাকা হতে পারে, ইয়েস অর নো? হবে না। তাহলে বাকি যে দুটো দাম আছে, একটা হচ্ছে 27 টাকা আর একটা হচ্ছে কি 18 টাকা। এবার দেখো এই 27 টাকা, ভালো করে বোঝো, 27 টাকাটা যদি এখানে বসাই, তাহলে দেখো দুটো দামই কিন্তু এই 27-এর থেকে ছোট, তাহলে কি অ্যালিগেশন আমরা করতে পারবো? কারণ আমরা তো বলেছিলাম এই যে গড় যে দামটা, ইয়েস, গড় যে দামটা তার থেকে একটা দাম বেশি থাকবে, একটা দাম কম থাকবে। কিন্তু আমরা এখানে দেখলাম 27 টাকা যদি ধরা হয় তাহলে তো দুটো দামই কম, তাহলে এটাও কিন্তু সম্ভব না। আমরা কিন্তু এখান থেকে উত্তর বলতেই পারি যে 18 টাকা প্রতি কেজি। এবার তুমি এখানে প্রমাণ করো, 18 বসিয়ে দাও। দেখো 20 থেকে 18 মাইনাস করলে 2 হয়, 18 থেকে 15 মাইনাস করলে 3 হয়। কি এসছে? যারা এইভাবে বুঝবে না তারা এক এক করে এখান থেকে অপশানে বসিয়ে বসিয়ে চেক করতে পারো। যাক, এটা হলো একটা মেথড। এবার আসলে এই কোশ্চেনটা আমরা কিভাবে করব? দেখো এই যে 15 টাকা দামের কত ইউনিট কেনা হলো, 2 ইউনিট কেনা হলো, ইনটু 2, ভালো করে বুঝবে। আবার আমরা কিনেছি 20 টাকা দামের 3 ইউনিট, আমি কি লিখতে পারি হ্যাঁ স্যার। পারি। টোটাল কত ইউনিট কিনেছি? তাহলে 5 ইউনিট। আমি ভেঙে দেখিয়ে দিলাম। তাহলে 15 দুগুণে 30, 3 20 60, তাহলে 60 আর 30-এ কত? 90 সমান সমান 18। আমরা তাহলে গড় দামটা কি বলতে পারি যে গড় 18। এইভাবেও কিন্তু করা যায়। তো তোমাদের যার যেভাবে ভালো লাগবে সে সেইভাবেই করবে। কিন্তু এই যে কোশ্চেনগুলো যেটা করতে হবে, আমাকে কোশ্চেন বারবার করে পড়তে হবে, কোশ্চেনের সাথে তোমার পরিচয়টা খুব ভালো রাখতে হবে, যাতে দেখলেই আমরা তাকে চিনতে পারি। এমনটা যেন না হয় যে একে দেখলাম, কোথায় যে দেখলাম, কবে যে দেখলাম, নামও ভুলে গেছি, আবার মাথায় হাত দিতে হবে, হ্যাঁ এরকম মনে করতে হবে, এরকম যেন না হয়, তাহলে কিন্তু একটু প্রবলেম। ম্যাথ ভালোভাবে শিখতে গেলে আমাকে যেটা দরকার, ম্যাথকে চিনতে হবে। আর যখনই তুমি চিনতে পারবে দেখবে ইজিলি হয়ে যাচ্ছে। আর আমি যদি চিনতেই না পারি তাহলে তার সমাধান করব কি করে? স্যার এই অঙ্কটা পার্সেন্টেজেও আছে। যাক, থাকলে তো খুবই ভালো, সমস্যা নেই, মেবি রয়েছে। এই দেখো এবারের একটা কোশ্চেন, যাক এটা আমরা করব না, এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, এটা নিজেরা করবে, এখানে কেউ উত্তর বলবে না, গ্রুপে এটা উত্তর দেবে। ভালো করে একটু বুঝে নাও। আমি তোমাদেরকে একটা হিন্টস দিয়েছিলাম যে জলের সাথে দুধ মেশানো, দুধের সাথে জল মেশানো, এখানে রয়েছে স্পিডের সাথে জল মেশানো। আমরা কি জলের সাথে স্পিড মেশাই না স্পিডের সাথে জল মেশাই? স্পিডের সাথে জল মেশাই। যাই হোক, আমি আর এখানে কিছু বলবো না, এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও, এটা তোমাদের জন্য এইচডব্লিউ হিসেবে রাখা হলো, তোমরা গ্রুপে সলভ করে দেবে। এবং এটা কিন্তু একটা ক্লু রয়েছে এই যে অপশানের মধ্যে, হ্যাঁ অপশান দেখেও কিন্তু আমরা বলতে পারবো, বাট কিভাবে নিজেরা চেষ্টা করো, ঠিক আছে? কি 1:5 হবে? আমি জানি না, আমি বললাম এটা গ্রুপে করে উত্তর বলবে। তাহলে আমাদের অ্যালিগেশন থেকে আজকে এই অবধি থাকবে।